একটা জাহাজ সমুদ্রে যাচ্ছিল, যাতে শুধু খাবার, ওষুধ এবং কিছু তাঁবু ছিল। যুদ্ধ করার জন্য একটা পেরেকও নেই, অথচ এই জাহাজটাকেই মাঝপথে আটকে দেওয়া হলো। শুধু আটক নয়, জাহাজের কর্মীদের মারধরও করা হলো। এটা কোনো সিনেমা নয়, 2025-এর 1 অক্টোবর গাজার উপকূলে ঘটে যাওয়া এক বাস্তব ঘটনা। আসলে এটা ছিল বিশ্বের সবচেয়ে বড় মানবিক সাহায্য বহর ফ্লোটিলা, যারা শুধু গাজায় যাচ্ছিলেন সেখানকার অভুক্ত শিশুদের সাহায্য করার জন্য। অথচ গাজায় পৌঁছানোরই আগে ইসরায়েল বাহিনী জাহাজটিকে আটক করে, এমনকি বিখ্যাত জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গকেও অপমান করে। এখন হয়তো আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে গাজায় কেন যাচ্ছিল এরা? গাজায় যাওয়ার জন্য ইসরায়েলি বা কেন এদের আটক করলো? আর এই গ্রেটা থুনবার্গকে আপনারা তো জানেন যে 2023 সালে 7 অক্টোবর থেকে গাজায় ভয়াবহ যুদ্ধ চলছে। ইসরায়েলের সামরিক অভিযানে গাজা বলতে গেলে এখন একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। গাজাতে 7 অক্টোবর থেকে আজ পর্যন্ত প্রায় 66,000-এরও বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের মধ্যে 18,430 জন শুধু শিশু আর 9,735 জন মহিলাও ছিলেন। এছাড়াও প্রায় 1,68,000 মানুষ আহত হয়েছে। গাজায় এখন চরম খাদ্য সংকট দেখা দিয়েছে, প্রায় 7 লক্ষ মানুষ এখন অনাহারে ভুগছে। গত 6 মাস ধরে প্রায় সমস্ত সাহায্য বন্ধ, আর এর জন্যই আরও বেশি 404 জনের মৃত্যু হয়েছে না খেয়ে। তার মধ্যে আবার 141 জন শিশুও ছিল। গাজাতে ডেঙ্গু, পোলিও এবং অন্যান্য রোগ ছড়াচ্ছে। 15,000-এরও বেশি লোকের বিশেষ চিকিৎসার প্রয়োজন, কিন্তু কোনো অ্যাক্সেস নেই। 50,000-এরও বেশি শিশু আহত বা নিহত হয়েছে। ট্রমা, অপুষ্টি এবং রোগের জন্য হাজার হাজার শিশু ঝুঁকিতে রয়েছে। 160 জনেরও বেশি স্বাস্থ্যকর্মী আটক বা নিখোঁজ হয়েছেন। 38টি হাসপাতাল ধ্বংস, বিদ্যুৎ দিনে 4 থেকে 8 ঘন্টা। 80% লোক নিজের ঘর ছেড়ে পালিয়ে গেছে। 90% অবকাঠামো ধ্বংস। বলা হচ্ছে ইসরায়েল যে পরিমাণ বিস্ফোরক গাজাতে ফেলেছে তা হিরোশিমার বোমার সমতুল্য। জাতিসংঘ বলছে এটা ইতিহাসের সবচেয়ে ভয়াবহ মানবিক বিপর্যয়। আর এই সব কিছুর কারণ হচ্ছে দীর্ঘদিনের অবরোধ। ইসরায়েল গাজার উপরে একটা দীর্ঘদিনের অবরোধ রেখেছে, যাতে গাজায় তো ধ্বংস করছে, কিন্তু বাইরের কেউ যেন ওকে সাহায্য না করতে পারে, না কোনো খাবার, না কোনো চিকিৎসা, আর না অন্য কিছুতে। ইসরায়েল গাজাকে আসলে একটা খোলা কারাগার বানিয়েছে, যা যুদ্ধের আগুনে পুড়ছে। আর এই সব ভয়াবহতা দেখেও যেখানে প্রতিটি দেশ প্রায় চুপ রয়েছে, সেখানে কিন্তু কিছু মানুষ স্থির থাকতে পারেনি। 2010 সাল থেকে শুরু হওয়া ফ্রিডম ফ্লোটিলা বারবার এই ইসরায়েলের অবরোধ ভাঙতে চেষ্টা করেছে। এবারে আসছে এই গ্রেটা থুনবার্গকে। ইনি আসলে একজন জলবায়ু কর্মী, যিনি পরিবেশ সম্পর্কে সবসময় সচেতনা জাগায় মানুষের মধ্যে। তার কথা হচ্ছে পরিবেশ যদি ধ্বংস হয়ে যায় তাহলে মানুষ বাঁচবে কি করে, থাকবে কোথায়? তিনি গাজার এমন অবস্থা দেখে, গাজার শিশুদের এমন অবস্থা দেখে চুপ থাকতে পারেননি। তিনি অনেক দিন থেকে এই গাজা সম্পর্কে সবাইকে সচেতন করছে। আর 2025 সালের জুন মাসে গ্রেটা থুনবার্গ প্রথমবার গাজায় সাহায্য পৌঁছানোর উদ্দেশ্যে এই ফ্রিডম ফ্লোটিলাতে অংশ নিয়েছিলেন। এই ফ্লোটিলাটি ম্যাডলিক নামক জাহাজে করে সিসিলির ক্যাটানিয়া থেকে যাত্রা শুরু করেছিল, যাতে শুধুমাত্র শিশুদের জন্য খাদ্য, চাল, আটা, ডাইপার এবং ক্রাচের মতো কিছু মানবিক সাহায্য সামগ্রী ছিল। কিন্তু 9 জুন ইসরায়েলি বাহিনী জাহাজটিকে আন্তর্জাতিক জলসীমায় আটক করে, রাসায়নিক স্প্রে দিয়ে আক্রমণ করে এবং জাহাজটিকে দখল করে নেয়, যার জন্যে গ্রেটা থুনবার্গ সেই সময় গাজার জন্য সাহায্য নিয়ে যেতে পারেননি। তাই এবার ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন আর একটি বড় অভিযানের আয়োজন করেন, যার নাম হলো গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা। এই ফ্লোটিলাটিতে প্রায় 500 জন অংশগ্রহণকারী ছিলেন, যারা প্রায় 44টিরও বেশি দেশ থেকে এসেছিলেন। ফ্লোটিলাটিতে প্রায় 40টিরও বেশি জাহাজ ছিল। ফ্লোটিলাটিতে অংশগ্রহণকারীদের মধ্যে গ্রেটা থুনবার্গ সহ আরও কর্মী, সাংবাদিক, রাজনীতিবিদ, চিকিৎসক, শিল্পী এবং সেলিব্রিটিরাও ছিলেন। এদের উদ্দেশ্য ছিল গাজাতে খাদ্য, ওষুধ এবং কিছু তাঁবু পৌঁছে দেয়া। কিন্তু 1 অক্টোবর গাজার উপকূল থেকে 145 থেকে 150 নটিক্যাল মাইল দূরে ড্রোন হামলা চালিয়ে জাহাজগুলিকে দখল করা হলো এবং গ্রেটা থুনবার্গ সহ অন্যান্য কর্মীদেরও বন্দী করা হলো। ফ্লোটিলাটি আটকের পর বিশ্বজুড়ে মানুষের ঘুম ভাঙল। অক্টোবর 2 থেকে সারা বিশ্বে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নামলো। 3 অক্টোবর ইতালিতে গাজার সমর্থনে এবং ফ্লোটিলা আটকের বিরুদ্ধে একদিনের একটা সাধারণ ধর্মঘটে 20 লক্ষেরও মানুষ প্রতিবাদ জানিয়েছে। রোম, পিসা, ফ্লোরেন্স এবং টুরিনেও স্বতঃস্ফূর্ত প্রতিবাদে হাজার হাজার মানুষ রাস্তায় নামে।
4ই অক্টোবর স্পেনে 70,000-এরও বেশি মানুষ প্রতিবাদ করে, যেখানে প্যালেস্তাইনে গণহত্যা বন্ধ করো এবং ইসরায়েলের সঙ্গে অস্ত্র বাণিজ্য বন্ধ করো বলে স্লোগান দেওয়া হয়। গ্রিসে 4 থেকে 5ই অক্টোবর প্রতিবাদ হয়। পর্তুগালে 4ই অক্টোবর, বেলজিয়াম, আয়ারল্যান্ড এবং জার্মানিতে প্রতিবাদের আহ্বান জানানো হয়। তুরস্কের ইস্তাম্বুলে প্রতিবাদ হয়েছে, যেখানে ইসরায়েলের এই কাজকে সন্ত্রাসবাদ বলা হয়েছে। টিউনিসিয়া, নিউ ইয়র্ক, আর্জেন্টিনা এবং কলম্বিয়ায়ও প্রতিবাদ জানানো হয়েছে। 4ই অক্টোবর হায়দ্রাবাদেও শত শত মানুষ প্রতিবাদ জানায়। তারা ভারত সরকারকে ইসরায়েলের সঙ্গে সমস্ত কূটনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার দাবি জানায়। কলকাতাতেও বড় প্রতিবাদ হয়েছে। বাংলাদেশের শাহবাগে ছাত্ররা ফ্রি গাজা বলে স্লোগান দিয়েছে। এইসব প্রতিবাদ এবং বিভিন্ন দেশের কূটনৈতিক চাপের জন্য 478 জন কর্মীর মধ্যে 341 জন কর্মীকে ইসরায়েল ডিপোর্ট করে দেয়। প্রথমে 2 অক্টোবর 171 জন কর্মীকে ডিপোর্ট করা হয়। এরপর 3 অক্টোবর 170 জন কর্মীকে ছেড়ে দেওয়া হয়। এরপর গ্রেটা থুনবার্গকে 6 অক্টোবর ইসরায়েল ডিপোর্ট করে গ্রিসের এথেন্সে পাঠায়। তার সঙ্গে 170 জন কর্মীও ছিলেন। বলা হচ্ছে এটা তুরস্ক, সুইডেন এবং ইউরোপীয় ইউনিয়নের কূটনৈতিক চাপের জন্য সম্ভব হয়েছে। বাকি 138 জন আশকেনাজ জেলে রয়েছে। বলা হচ্ছে 9 থেকে 10 অক্টোবরের মধ্যে আরও কিছু জনকে ডিপোর্ট করা হতে পারে। এদের মুক্তির জন্য আন্তর্জাতিক চাপ বাড়ছে। 2 অক্টোবর কিছু কর্মীকে ছাড়ার পর তারা বলেছে তাদের আটক করা হয়েছিল জেলের মধ্যে। গ্রেটা থুনবার্গকে অপমান করা হয়েছে, তাকে মারধর করা হয়েছে, চুল টেনে ধরা হয়েছে, জোর করে ইসরায়েলি পতাকায় চুমু খাওয়ানো হয় এবং ইসরায়েলি পতাকায় মুড়িয়ে তাকে ট্রফির মতো প্রদর্শন করা হয়। 7ই অক্টোবর গ্রেটা থুনবার্গ একটা ভিডিও স্টেটমেন্টে বলেছেন যে আমার আটক ইসরায়েলের জেনোসাইডের সরাসরি অংশ। তিনি বলছেন আমাকে টর্চার তো করা হয়েছে, কিন্তু এটা গাজার শিশুদের যন্ত্রণার কাছে কিছুই না। বিশ্বের সরকারগুলো হাইপোক্রিট, এরা মানবতার নামে কথা তো বলে কিন্তু ইসরায়েলের অবরোধকে সমর্থনও করে। তিনি বলেন আমরা আবার ফিরে আসব, গাজার জন্য এই লড়াই চলবেই। গ্রেটা থুনবার্গ শুধু একজন পরিবেশ কর্মী নন, তিনি নৈতিক সাহসের প্রতীক। তার কথায় গোটা বিশ্বের মিডিয়া মনোযোগ দেয়। তিনি যখন গাজার কথা বলেন তখন লক্ষ লক্ষ মানুষ যেন শুনতে বাধ্য হন। এত আটক, শারীরিক ও মানসিক অত্যাচার সত্ত্বেও তিনি শুধু হাসি মুখে একটাই কথা বলেন যে এটা গাজার জন্য সাহসের মূল্য। তিনি জলবায়ু সমস্যা এবং মানব অধিকারকে এক সুতোয় বেঁধেছেন। এই 22 বছরের ছোট্ট মেয়েটি পরিবর্তনের এক মিসাল। ইসরায়েল বলছে এদের আটক করা হয়েছে নাকি নিরাপত্তার জন্য। অনুমতি ছাড়া কেউ এরকম প্রবেশ করলেই তাদের এমন শাস্তি হবে। ফ্লোটিলা প্রমাণ করল যে বিশ্বের মানুষ আর চোখ বন্ধ করে নেই। বিশ্বের মানুষ গাজার ঝুঁকি নিতেও এখন প্রস্তুত। কিন্তু ইসরায়েলের কঠোরতাও বুঝিয়ে দিল যে তারা এই অবরোধ কিছুতেই তুলতে দেবে না। গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা আটকের পর 1 অক্টোবর শিপ অফ কনসায়েন্স নামে আরেকটি ফ্লোটিলা গাজার দিকে অগ্রসর হতে শুরু করেছে, যেটাকে তুরস্ক বন্দর থেকে ছাড়া হয়েছে। এই ফ্লোটিলাটিতে 10টি জাহাজ রয়েছে এবং 20 থেকে 30 জন কর্মী রয়েছে। এই কর্মীদের মধ্যে বিশ্বের মিডিয়া এবং চিকিৎসক রয়েছেন। এই ফ্লোটিলাটিতেও খাদ্য, ওষুধ এবং মেডিকেল কিট এবং সাংবাদিকদের জন্য কিছু সরঞ্জাম রয়েছে। এই ফ্লোটিলাটি গাজার উপকূলের কাছাকাছি গিয়ে 7 অক্টোবর থেকে লাইভ স্ট্রিম শুরু করেছে। লক্ষ লক্ষ মানুষ প্রতিবাদ জানাচ্ছে। তাদের উদ্দেশ্য হলো সরকারের উপর চাপ বাড়ানো, যাতে সরকার ইসরায়েলের সঙ্গে সমস্ত কূটনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করে। আপনার শহরে যদি কোনো শান্তিপূর্ণ মিছিল হয় তাতে যোগদান দিন। সোশ্যাল মিডিয়ায় #ফ্রি গাজা, #সমুদ্র ফ্লোটিলা, #শিপ অফ কনসায়েন্স এই স্লোগানগুলো চালিয়ে যান, কারণ ছোট পদক্ষেপও বিশাল পরিবর্তন আনতে পারে। গাজার কান্না আমরা সবাই শুনেছি, কিন্তু শুধু শুনলে হবে না, এখন আমাদের কাজ করার পালা। আমরা যদি সবাই একসঙ্গে দাঁড়াই তাহলে এই অবরোধ ভাঙা কিন্তু অসম্ভব নয়। এই মুহূর্তে আমাদের বিবেকটা জাগ্রত থাকাটাই হচ্ছে সবচেয়ে বড় প্রতিবাদ। আপনার কি মনে হয় গ্রেটা থুনবার্গ আর এই ফ্লোটিলা গাজায় সাহায্য করতে চেয়ে ভুল করেছে? ইসরায়েলের এই নিরস্ত্র ফ্লোটিলাটিকে হামলা করা কি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে না? কমেন্টে ফ্রি গাজা লিখে দিয়ে যাবেন। আর শুধু গাজার জন্য নয়, আমাদের সবাইকে ক্লাইমেট চেঞ্জের জন্য ঠিক এইভাবে একসাথেই লড়তে হবে।